পিকে কি এবার ফিকে পড়িয়াছে? এই প্রশ্নটাই এবার উঠে গেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। তার থেকেও বড় প্রশ্ন উঠছে যে পিকের যে রাজনীতি স্ট্র্যাটেজি, পাইয়ে দেওয়া, করিয়ে দেওয়া, ম্যানেজ করা, এই যে ব্যাপারটা, সেটা বাঙালির আমজনতা বুঝে গেছে। ফলে 2021-এর বৈতরণীরা পেরিয়ে গেলেও 2024-এ পিকের এসব ফন্দিবাজি নাকি বাংলার জনতার কাছে ক্লিয়ার, এই ধারণাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে খোদ মমতা ব্যানার্জির কাছে। আর সেই কারণেই পিকে মানে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক, তার সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে। এই 2024-এর নির্বাচনে এই আইপ্যাক ফাইপ্যাক দিয়ে যে আর কিচ্ছু হবে না বাংলায়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে খোদ তৃণমূল নেত্রীর কাছে। এই সমস্ত কিছু প্রশ্ন উঠে যাচ্ছে। কেন উঠছে কারণ পিকের টিমের, আইপ্যাকের টিমের বেশ কিছু অ্যাক্টিভিটি, এবং সেই নিয়ে প্রশ্ন যেরকম আম জনতার কাছে উঠছে, তার থেকেও বড় প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের ভেতরটা ক্রমশ যেন ছন্ন ছাড়া হচ্ছে। আর তাই 2024-এ ঠিক কী রেজাল্ট হবে সেইটা নিয়ে আতঙ্কিত দলের বহু নেতাই। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বাংলা থেকে 18টা আসন জিতে নিয়েছিল বিজেপি, এবং তার রাজনৈতিক প্রতিঘাত এতটাই বেশি ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছিলেন, সাধারণ মানুষ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই আওয়াজ তুলছিল। আর গাড়ি থেকে রেগে মেগে তেড়ে নেমে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সহ্য করতে পারছিলেন না রামের সেই নাম, কেননা সেই রাম নামেই তো ভরাডুবি হবে। তারপর রেজাল্ট বেরোনোর পর আমরা দেখলাম 3 দিন তিনি ঘরে খিল দিয়ে বসে রইলেন। বাংলার মানুষকে ফ্রেশ অবধি করার মতো জায়গা রইল না। আর এই জায়গা থেকেই আইপ্যাক প্রশান্ত কিশোরের টিমে বাংলার রাজনীতিতে অন্তর্ভুক্তি। শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিই নাকি কয়েকশো কোটি টাকার চুক্তিতে প্রশান্ত কিশোরের টিমকে নিয়ে আসেন। এবং এরপরই আমরা দেখি ধীরে ধীরে বাংলার রাজনীতির দখলটা নিতে শুরু করে আইপ্যাকের স্ট্র্যাটেজি মূলত দুটো। এক, যে নামগুলো বাজারে চলছে সেই নামগুলোকে রিপ্লেস করে দাও, কেননা এদের বিরুদ্ধেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা আছে। সুতরাং এই নামগুলো যখন বদল করে দেবে, এই মুখগুলো যখন বদল করে দেবে, মানুষ ভাবতে শুরু করবে আরে এরা দোষ করেছিল তাই এদেরকে সরিয়ে দিয়েছে দল, নতুন লোক এসছে, সে তো আর এতটা দোষ করেনি, সুতরাং তাকে ভোটটা দিই। আর 2 নম্বর হচ্ছে পাইয়ে দেওয়ার রাজনীতি করো। বিভিন্ন ভাতা মানুষ বসে খেতে ভালোবাসে, এবং ঘরে বসে যদি ভিক্ষা জুটে যায় তার থেকে দরকার আর কিছু নেই। এটা একটা বড় অংশের মানুষের জায়গা। এটা সার্ভে করে পিকের টিম বার করেছিল, এবং সেইটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ফলে বহু জায়গায় অভিযোগ উঠেছিল যে সরকারি কাজ, প্রশাসনের কাজ, সেইখানেও পিকের টিম ঢুকে বসে আছে। এবং তারপর আমরা দেখলাম মারাত্মক সেই স্ট্র্যাটেজি, যার ফলে 2021-এ তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলো। মানে যেটা অনেকে ভাবতেই পারছিলেন না যে এত প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার জায়গায় পিকের টিম কাজ করবে। আর এরপরই তড়িঘড়ি 2026 সাল অবধি এই আইপ্যাকের সঙ্গে চুক্তি করে নেয় তৃণমূল কংগ্রেস, এবং পিকেও দেখে একটা ভালো মুরগি পাওয়া গেছে, একে একটু ছোটো ছোটো দানা দিলেই এ ভালো ডিম পারতে পারবে। অর্থাৎ মোটা টাকা আরও চুক্তি আসবে যদি অন্য রাজ্যে ওকে পাইয়ে দেওয়ার জায়গাটা দেখিয়ে দেওয়া যায়। আর সেই জায়গা থেকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কি হুঙ্কার, যেখানে যেখানে ভারতবর্ষে বিজেপি আছে সেখানে নাকি তৃণমূল কংগ্রেস লড়তে যাবে। তারাই প্রধান মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিকল্প মুখ। বেশ ভালো কথা। তারপর গোয়া গিয়ে এত বড় গোল্লা, ত্রিপুরা গিয়ে এত বড় গোল্লা, মেঘালয়ে গিয়েও কার্যত গোল্লাই, কেননা ওই 5টা না কটা বিধায়ক পেয়েছে, তার মধ্যে আবার 12টা কিনে নিয়েছিল, কিন্তু তারাও সবাই জিততে পারেনি। এই অবস্থায় পিকের টিম 2021-এ যেটা করেছিল সেটা ফ্লুক, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। এর থেকেও মুশকিল হচ্ছে ওই পিকের টিম সার্ভে যেটা স্টাইলে করে, বিভিন্ন ফোন আসবে, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী, একটা প্রজেক্ট করছি, আপনি কাকে ভোট দিয়েছিলেন, কাকে ভোট দিতে চান, এই সরকারের উপর কী রাগ আছে, আপনার এলাকায় কী প্রবলেম আছে, আপনার ঠিকুজি কুষ্টি নিয়ে নেওয়া। সেটাকেই বিভিন্ন মোড়কে বারে রিপ্রেজেন্ট করা হয়েছে। কখনো দিদিকে বলো, কখনো একডাকে অভিষেক, কখনো মুখ্যমন্ত্রীকে বলো, বিভিন্ন প্রকল্প, কিন্তু সেই পিছনের মেকানিজম একই। বাংলার মানুষ এটা ধরে নিয়েছে। এবং তার পাশাপাশি যে চুরির অভিযোগটা উঠছে, যে দুর্নীতির অভিযোগটা উঠছে,
যে কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই এর অভিযোগটা উঠছে, সেই জায়গা থেকে বাংলার মানুষ কার্যত ডিসাইড করে ফেলেছে যে এই তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না। আর এই জায়গাটা বুঝতে পেরেই কি ধীরে ধীরে হাত তুলে নিতে শুরু করে দিয়েছে আইপ্যাক। ঘটনার সূত্রপাত হয়, আপনারা জানেন যে কিছুদিন আগে নবীন প্রবীণ দ্বন্দ্ব। দেখুন, বিধানসভার ক্ষেত্রে যেটা হয়, 294টা আসন আছে, বেশ কিছু প্রার্থীকে বাদ দিয়ে দিলেও তাদের সেইভাবে ইম্প্যাক্টটা পড়ে না। তার থেকেও বড় কথা যে এই দলের মধ্যে বিদ্রোহ করে তারা যাবেটা কোথায়? অনেকেই ইতিমধ্যেই বিজেপিতে গিয়ে দেখে নিয়েছে, সেখানে গিয়েও কিন্তু তারা জিততে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই। অর্থাৎ যাদের পিছনে কিছু পুলিশ থাকে আর তারাই ভেবে ফেলে নিজেদের নেতা, আদতে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে বেশিক্ষণ সময় নেয় না। আর তাই 294টা কেন্দ্রে বেশ কিছু প্রার্থী বদল করে ব্যাপারটা যেটা সহজ হয়েছিল, এই 42টা কেন্দ্রের সিটের ক্ষেত্রে, লোকসভা ভোটের ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি কাজ করবে না। এক, বিজেপি এদের জন্য দরজা বন্ধ করে দেবে, তৃণমূল টিকিট না দিলেই আমরা নিয়ে নেবো দলে, এরকম কোনো ব্যাপার নেই। দুই, যেটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে, সেখানে হচ্ছে সংখ্যাটা কম, ফলে এরা দীর্ঘদিনের রাজনীতিবিদ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে সিপিএমের সঙ্গে লড়ছেন তবে থেকে এরা দলের সঙ্গে আছে। এদেরকে বাদ দিলে এদের যে ব্যাপ্তি, এদের যে একটা হোল্ড আছে দলের মধ্যে, সেইটা নিয়ে এরা বসে যাবে। ফলে ওই প্রবীণদের বাদ দেওয়া যাবে না। আর এই নবীন প্রবীণ দ্বন্দ্বেই ফার্স্ট ধাক্কাটা খায় আইপ্যাক। এবং আপনারা জানেন যে বর্তমানে পিকের টিম, তাদের কিন্তু আর সেইভাবে দেখা যাচ্ছে না। একমাত্র সোশ্যাল মিডিয়া যেটা, সেইটা তারা হ্যান্ডেল করছে। বাকি বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচি করা, সার্ভে করা, সেই সব জায়গা থেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। সাম্প্রতিককালে প্রশান্ত কিশোর কলকাতায় এসেছিল আইপ্যাকের সঙ্গে মিটিং করতে। সেই মিটিংয়ে নাকি বিহার নিয়ে আলোচনা হয়েছে। ভাবুন একবার, বাংলায় বসে আছে, বাংলার টাকায় ওখানে চলে যাচ্ছে, আর তারা মিটিং করছে বিহার নিয়ে। আসলে আইপ্যাকও বুঝে গেছে যে তাদের স্ট্র্যাটেজিটা ধরা পড়ে গেছে, এবং যে স্ট্র্যাটেজিই করুক, এই বাংলায় তৃণমূলের ভালো ফলাফল আর করানো সম্ভব নয়। কেননা মানুষ একবার ঠকেছে, ন্যাড়া বেলতলায় একবার গেছে। যখন ওই ডবল চাকরি, ডবল বেতনের কথা বলানো হয়েছিল, মন ভোলানো ছবি সামনে দেখানো হয়েছিল, মানুষ একটা বারের জন্য বিশ্বাস করেছিল। তার পাশাপাশি সিএ, এনআরসি নিয়ে এই যে আন্দোলন, যেটা মুসলিম সমাজকে ভয় দেখানো যে বিজেপি এখানে ক্ষমতায় এলেই তোমাদের দেশ ছাড়া করে দেবে, এইসব কোনো স্ট্র্যাটেজি এবারে লোকসভায় কাজ করবে না। কেননা ভোটটা হবে 1 নম্বর দেশের নেতা বাঁচতে। দেশটা কারা চালাবে, সেইখানে তৃণমূল কংগ্রেস জিরো। তৃণমূল কংগ্রেস গিয়ে দিল্লি সরকারের গায়ে ছুঁচটুকুনো ফটাবার কোনো ক্ষমতা নেই। আর একটা দাবি তৃণমূল করে থাকে যে কেন্দ্রে যাকে করছো করো বাবা, কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে দাও। দুটো কারণে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিলে তার কাছে বেশ শক্তপোক্ত একটা সংখ্যা থাকবে, সাংসদ সংখ্যা। ফলে এই রাজ্যকে সবাই ডরিয়ে চলবে। যেই কেন্দ্রে সরকার বানাক, কেন্দ্র থেকে সমস্ত কিছু এখানে নিয়ে চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় করার মতো জায়গা নেই। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ সংখ্যায় হোক না কেন, আলটিমেটলি কেন্দ্রের সরকারের কাছ থেকে বাংলার জন্য কিছু আনতে তারা ব্যর্থ। তার কারণ হচ্ছে, মেন দাগটা হচ্ছে চুরির। তুমি চুরি করেছো, তুমি হিসেব দিচ্ছ না, তোমাকে টাকা দেবো কেন? এবং এই জায়গাটা কিন্তু মানুষ ধরে ফেলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে বেশি বেশি সাংসদ জেতালি যে বাংলার দারুণ উন্নয়ন হবে, এই জায়গাটা ব্যর্থ। তিনি দেশের নেতৃত্ব নিতে পারবেন না। প্রধানমন্ত্রী হওয়াই হোক বা সরকার গঠনে একটা জরুরি জায়গা নেওয়া হোক, সেইটা নেওয়ার মতো জায়গায় নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবো কেন, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবো কেন, এই প্রশ্ন এখন কিন্তু বাংলার মানুষের মনের মধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে। তাও বা যদি নবীন পট্টনায়কের মতো একটা ভাবমূর্তি থাকতো, তার মতো এখানে সরকার চালানো হতো, তাও মানুষ ভেবে দেখতো। কিন্তু বাংলায় তো সম্পূর্ণ উল্টো। যতই বলা হোক যে এরা চোর নয়, এদের চোর বলে আমি বিশ্বাস করি না, একটার পর একটা নেতা চুরি করছে, জেলে যাচ্ছে, এবং সেই চুরিটা কার টাকা করছে? আমার আপনার মতো সাধারণ মানুষের টাকা চুরি করছে। এই রাজ্যে একটা সরকারি চাকরিও ঘুষ দেওয়া ছাড়া পাওয়া যায় না, এবং যারা যোগ্য তারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পাবে না, যারা অযোগ্য তারা ঘুষ দিয়ে পেয়ে যাবে। এই যে ট্রেন্ডটা সেট হয়ে গেছে, এই জায়গায় মুখ বদলি করো আর যাই করো, পশ্চিমবঙ্গে আর রেজাল্ট দেওয়া সম্ভব নয়। ফলে আইপ্যাক তাদের স্ট্র্যাটেজি আর সেখানে কাজে লাগাতে পারছে না, আর সেই কারণে কি তারা হাত তুলে নিয়েছে। এখন 2021-এ যেটা মনে করা হয়েছিল তৃণমূলের ভরাডুবি হবে, সেটা আইপ্যাক বাঁচিয়ে দিয়েছিল, এবং সেইখান থেকে উল্লসিত হয়ে তৃণমূল 2026 অবধি তাদের সঙ্গে চুক্তি করে নিয়েছে। কিন্তু এখনই যার ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেই জায়গায় তাদের আর কি কার্যকারী জায়গা রয়েছে, এটা আর কেউ বুঝতে পারছে না।
ফলে হাল ধরতে ময়দানে নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পিকেট টিমকে হাঁটাও, তারা যেরকম যা বলছে নতুন মুখ নিয়ে এসো, এইসব হবে না। বারবার বার্তা দিচ্ছে নবীন প্রবীণ সবাইকে নিয়ে করতে হবে, কেননা তিনিও খুব ভালো করে জানেন এই নির্বাচনটা দিল্লির সরকার বদলানোর নির্বাচন হলেও আলটিমেটলি বাংলা থেকে যদি তৃণমূল 2019-এর থেকে বেশি আসন না পায় আর বিজেপি যদি 2019-এর থেকে বেশি আসন পেয়ে যায়, সেক্ষেত্রে নবান্নের গদি কিন্তু বেশি দিন টেকানো যাবে না। আর এই জায়গাটা বুঝতে পেরেই তিনি কিন্তু কোমর বেঁধে ময়দানে নেমেছেন। বিভিন্ন জায়গায় সাংগঠনিক রদবদল হচ্ছে, সব কিছু হচ্ছে এবং সবাই বলছে এটা পুরো সেই পুরনো মমতার ধাঁচে চেঞ্জ হচ্ছে। এবং যে কারণে অভিষেক ব্যানার্জি শুধুমাত্র নিজের কেন্দ্রে পড়ে আছে, কেননা তারও কেন্দ্রটাও টলমল করছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে বাবা তুই আগে নিজে যেতে দেখা, সেই জায়গায় তিনি সেখানে কনসেন্ট্রেট করছেন। আইপ্যাক এখানে হাত তুলে দিয়েছে, তারা বুঝে গেছে যে আমাদের কোনো স্ট্র্যাটেজি আর এখানে কাজ করবে না, বাংলা কিন্তু সবটা ধরে ফেলেছে। এই অবস্থায় সত্যিই কি 2024-এ বিজেপিকে রোখা সম্ভব হবে? এই প্রশ্নটা কিন্তু হয়ে গেছে তৃণমূলের অন্দরে সবথেকে বড় প্রশ্ন। কেননা এতদিন আইপ্যাক ক্ষমতায় থাকায় তারা সব সংগঠনটা দেখা, সমস্ত কিছু অর্গানাইজ করার ব্যাপারটা করার ফলে দলের মধ্যে একটা শ্রেণী তৈরি হয়েছিল। তারা নিজেদের হুব্বা ভাবতে শুরু করে দিয়েছিল, তারা নিজেদের কেউ কেটা ভাবতে শুরু করে দিয়েছিল। এখন আইপ্যাক হটে যাওয়া মানে তারাও ক্ষমতার বৃত্ত থেকে হটে যাবে। এদিকে যারা কোণঠাসা হয়ে এতদিন বসেছিল তাদেরকে নতুন করে পাওয়ার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো চার্জটা নেওয়ার পর। ফলে তাদের যে এতদিন ঘরে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল সেই শোধটা কিন্তু তারা নেওয়ার মতো জায়গায় চলে গেছে। ফলে টাসেল অলরেডি শুরু হয়ে গেছে। এখন নিজেদের ঘরের মধ্যেই যদি এত বিবাদ থাকে তাহলে তারা বিজেপিকে রুখবে কিভাবে? তারা বিজেপির সঙ্গে এককাট্টা হয়ে লড়াই করবে কি করে? প্রত্যেকটা সভা থেকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছে এক হয়ে লড়াই করতে হবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ফাটলটা মোটামুটি যোজন খানেক দূরত্ব তৈরি হয়ে গেছে। ফলে একদিকে দলের মধ্যে কোনো রকম কোনো সংহতি নেই, সেখানে গণ্ডগোলের চিহ্ন দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। অন্যদিকে আইপ্যাকের স্ট্র্যাটেজি কাজ করছে না, ফলে আইপ্যাক চুপচাপ ঘরে বসে গেছে, তাদের তো টাকাটা পাওয়া হয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবার নিয়ে পড়ে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে গোটাটা করার চেষ্টা করবেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা আগেভাগে বুঝেই বিজেপি কিন্তু তাকে টার্গেট করে ফেলেছে। মানুষের সামনে শুভেন্দু অধিকারীরা কি বলছেন, চোর 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 আওয়াজটা কার বিরুদ্ধে তুলছেন? এমনকি হাইকোর্টেও, সুপ্রিম কোর্টেও যে ধাক্কাগুলো খেতে হচ্ছে সেখানে সরাসরি কার নাম চলে আসছে। ফলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গা থেকে 2024-এর নির্বাচনে ফলাফল যে হবে না, এটা আইপ্যাক বুঝতে পেরেই কি হাতটা তুলে নিল? এই প্রশ্নটা তৃণমূলের অন্দরে ঘোরাফেরা করছে। আর যত প্রশ্নটা উঠছে তত কর্মীরা যেন হতোদ্যম হয়ে যাচ্ছে, তারা ছেড়ে দিচ্ছে। তারা ভাবছে যে এখনও যদি সময় আছে, ঘরে ঢুকে যাই, চুপচাপ থাকি, হয়তো আগামী দিনে কিছু হবে না। কিন্তু আগামী দিনে যদি পট পরিবর্তন হয়, আমরা কিন্তু টার্গেটেড হয়ে রইলাম। সেই জায়গায় পাল্টা কিন্তু শুরু হবে। ফলে 2024-এর লোকসভা নির্বাচনে লড়ার জন্য টিমটা শেষ পর্যন্ত তৃণমূল নামাতে পারবে তো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে আইপ্যাকের এই ভূমিকা নিয়ে, তাদের এই হঠাৎ করে সব কিছু থেকে নিজেদের গুটিয়ে নেওয়া থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন করে ময়দানে নেমে সব কিছু চেষ্টা করার মধ্যে সত্যি কি তৃণমূলের বাঁচার সঞ্জীবনী মন্ত্রটা থাকবে? আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।